তো এদেরকে আবার বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাসে বিভক্ত করা হয়। আজকে এই পাঠটা তোমাদেরকে পড়ানোর কারণ হচ্ছে তোমরা যে এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট পেয়েছো তাতে প্রথম অধ্যায় তোমাদের ইনক্লুড করা আছে। এই কারণে প্রথম অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকসটাই তোমাদেরকে হচ্ছে ডিভিশন করানো হয়েছে। তো দেখো এখানে আমরা দেখছি যে উপপর্ব ভাটিব্রাটা, এখানে আমি সব শ্রেণীগুলোর নাম লিখেছি। প্রথমে আমাদের যে শ্রেণীটা আছে সেটার নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা। উদাহরণ মানে নামটা খুব খটখটে তাই না? আবার এই যে উদাহরণ পেট্রোমাইজন, এটাও শুনতে যেন কেমন লাগছে। অ্যাকচুয়ালি পেট্রোমাইজন দেখতে হচ্ছে অনেকটা কিসের মতো জানো? পেট্রোমাইজন দেখতে অনেকটা যে আমাদের যে বাইক মাছ দেখি না, হ্যাঁ মানে শেপটা অনেকটা ওই রকম। যে এদের দেহটা কেমন হয়? এদের দেহটা হয় হচ্ছে লম্বাটে, আর এদের মুখ ছিদ্রটা গোলাকার। নর্মালি একটা মাছের মুখ যেমন হয় অর্থাৎ এমন, এদের এরকম না, এদের মুখটা হচ্ছে রাউন্ড শেপ, গোলাকার এবং চোয়াল বিহীন, অর্থাৎ এদের মুখে কি নেই? কোনো চোয়াল নেই, ঠিক আছে? এবং এরা কি করে? এরা হচ্ছে ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। এদের দেহে আইস নেই, এরা আইসবিহীন। যেমন ধরো মাগুর মাছ, শিং মাছ, এদেরও তো দেহে আইস নেই তাই না? এদের যেমন আইসবিহীন এরকম এরাও তাই আইসবিহীন। এবং হচ্ছে এদের দেহে যুগ্ম পাখনা নেই। তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে রুই মাছ, ইলিশ মাছ এদের যুগ্ম পাখনা থাকে, অর্থাৎ যদি ডান পাশে একটা পাখনা থাকে তাহলে বাম পাশেও আরেকটা পাখনা থাকে, এরকম জোড়ায় জোড়ায় পাখনা থাকে। তো এদের ক্ষেত্রে এরকম নেই, শুধুমাত্র পিঠে লম্বা হচ্ছে পাখনা দেওয়া থাকে সিঙ্গেল, কিন্তু যুগ্ম পাখনা কিছু নেই। এর উদাহরণটা কি? এর উদাহরণ হচ্ছে পেট্রোমাইজন। আমরা মনে রাখবো পেট্রোমাইজন সায়েন্টিফিক নেম। তো এইটাও হচ্ছে পেট্রোমাইজন বলা হয় চূষক মাছ। এটা তোমরা টিভিতে অনেকবার দেখেছো, অনেক সময় হচ্ছে যে রিভার মনস্টারে এটাকে দেখায়। রিভার মনস্টার যে প্রোগ্রামটা হয় এখানে অনেক সময় দেখায়, এদের মুখে আবার অসংখ্য কিন্তু ক্ষুদ্র 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 দাঁত থাকে, ঠিক আছে? তাহলে মানে মেইনলি একটা ভার্টিব্রাটা উপপর্বের মানে মেরুদণ্ডী প্রাণীগুলো তুমি যদি শ্রেণীবিন্যাস করো এবং প্রত্যেকটা শ্রেণীর নাম যদি তুমি মনে রাখো, যে প্রথমেই যে কাজটা তুমি করে নিতে পারো যে উপপর্ব হচ্ছে ভার্টিব্রাটা। আমরা জানি ভার্টিব্রাটা উপপর্বের সকল প্রাণীরা মূলত হচ্ছে আসল মেরুদণ্ডী, হ্যাঁ এদের হচ্ছে নাটকটা মেরুদণ্ডে পরিণত হয়। তো এখানে আমরা যেটা করবো প্রথমেই সেটা হচ্ছে 7টা শ্রেণীর নাম মুখস্থ করে নিলাম, যে সাইক্লোস্টোমাটা, কনভিক্টিভ, অস্টিকটিভ, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। এভাবে মুখস্থ করার পর যদি তুমি উদাহরণগুলো মনে রাখতে পারো পাশাপাশি, যে সাইক্লোস্টোমাটার উদাহরণ করেছিলাম পেট্রোমাইজন, কনভিক্টিভের উদাহরণ করেছি হাঙর বা হাতুড়ি মাছ, তারপর অস্টিকটিভের হচ্ছে রুই, কাতল ইত্যাদি মাছ, তারপরে উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। আই থিঙ্ক এগুলোর উদাহরণ মুখস্থ না করলেও তোমার চলবে, কারণ তুমি এগুলোর উদাহরণ এমনিতেই জানো। তো এইরকম যখন তুমি নাম এবং উদাহরণ মনে রাখবে তখন কিন্তু তুমি কি করবে বলতো? তুমি কিন্তু নর্মালি মানে একটা মাছের কথা যখন তুমি রুই মাছ বা ইলিশ মাছের কথা মনে করবে, কিংবা হাঙরের কথা মনে করবে, কিংবা পাখি কিংবা ব্যাঙ, এরকম যখন কোনো প্রাণীর নাম তুমি মনে করবে তুমি কিন্তু অটোমেটিক্যালি তার 2-3টা বৈশিষ্ট্য তুমি নিজেই লিখতে পারবে। তো সেভাবে কিন্তু লিখলেই তোমার হচ্ছে প্রশ্নের উত্তরটা কমপ্লিট হবে এবং উদাহরণ তো তুমি জানলে। তো এভাবে যদি পড়ো আই থিঙ্ক তোমাদের হচ্ছে প্রিপারেশনটা ভালো হবে। তো সাইক্লোস্টোমাটার পরে আমরা যে শ্রেণীটা পড়বো, আমাদের প্রথম শ্রেণী গেল সাইক্লোস্টোমাটা, এরপরে আমরা যে শ্রেণীটা পড়বো সেটার নাম হচ্ছে কনভিক্টিভ। তো এই পর্বের কনভিক্টিভ পর্বের সকল প্রাণীরা সমুদ্রে বাস করে, অর্থাৎ কনভিক্টিভ যে শ্রেণী, এই কনভিক্টিভ শ্রেণীতে যতগুলো প্রাণী অবস্থান করে তারা সবাই কি করে? সমুদ্রে বাস করে। আর এদের ত্বক মানে হচ্ছে এক ধরনের আইস দ্বারা আবৃত, যেটার নাম হচ্ছে প্ল্যাকয়েড। প্ল্যাকয়েড আইস দ্বারা এদের ত্বকটা আবৃত থাকে, ঠিক আছে? এদের কানও থাকে না। একটা মাছের যেমন আমরা কান উল্টে দেখি না যে এটা ভালো আছে কিনা, ফ্রেশ আছে কিনা, তো কনভিক্টিভের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়, কারণ কনভিক্টিভের কোনো কানক নেই। এদের মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে, এরা ফুলকা ছিদ্রের সাহায্যে হচ্ছে শ্বাস প্রশ্বাস গ্রহণের কাজটা করে থাকে। আর এদের কঙ্কাল তরুণাস্থিময়, হ্যাঁ অর্থাৎ আমাদের যে মানে কঙ্কাল অস্থিময় কঙ্কাল, কিন্তু আমাদের কান কিন্তু তরুণাস্থিময়, অর্থাৎ কানটাকে মোচড়াটা কিন্তু মোচড়ানো যায়, কিন্তু আমাদের যেমন শরীরের এই জায়গায় হাড় তুমি চাইলেও এটাকে কিন্তু মোচড়াতে পারো না, ভাঙতে পারো না। তো মানে চাপ প্রয়োগ করলে এটা আর কি দেবে যায় না, ফ্লেক্সিবল না। কিন্তু তরুণাস্থিময় কঙ্কালগুলো হচ্ছে ফ্লেক্সিবল হয়। তো যার কারণে এরা কি করে, এই ধরনের এই শ্রেণীর যে প্রাণীগুলো আছে তারা খুব সহজেই একটা ছোট জায়গা দিয়েও চলাচল করতে পারে, ঠিক আছে? এই গেল এদের হচ্ছে বৈশিষ্ট্য। তো এই আমরা কনভিক্টিভ বললাম, কনভিক্টিভের এখন আমরা উদাহরণ কি বলতে পারি বলো তো? এটার যেমন উদাহরণ আমরা দিতে পারি পেট্রোমাইজন, পেট্রোমাইজন। তাহলে এর উদাহরণ আমরা দিতে পারি কি?
নাম্বার যেটা শ্রেণী সেটা হচ্ছে সেই শ্রেণীর নাম হচ্ছে অস্টিকথিস। আমরা দেখবো অস্টিকথিস। অস্টিকথিসরা স্বাদু পানিতে বাস করে থাকে। আমরা যে নরমালি যে মাছগুলো খাই, রুই, তারপরে কাতল, মৃগেল, বিভিন্ন কার্প ধরনের মাছ, পুঁটি, তো এই মাছগুলো হচ্ছে সবই অস্টিকথিস শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে অস্টিকথিসের ক্ষেত্রে আমরা কি বৈশিষ্ট্য দেখে থাকি? যে এদের আইস থাকে, তাই না? এদের শরীরে আইস থাকে, তারপরে এরা স্বাদু পানিতে বাস করে, এদের কানকো থাকে, তাই না? ফুলকা ছিদ্র কানকো দ্বারা হচ্ছে ঢাকা থাকে, তারপরে এদের যুগ্ম পাখনা থাকে, হ্যাঁ, তারপরে এদের কতটা থাকতে পারে? এদের বলা হয় যে মাথার যে দুই পাশ, এই মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা ছিদ্র থাকে। তো এবং এগুলো হচ্ছে কি দিয়ে ঢাকা থাকে? এগুলো হচ্ছে কানকো দ্বারা ঢাকা থাকে। যে কান যে থাকে একটা মাছের কান, সেই কানকো দ্বারা হচ্ছে এটা ঢাকা থাকে। তো এর উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারি? এর উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি কাতল। হ্যাঁ, এখন এদের মানে যে বেশিরভাগ মাছ যে অস্টিকথিস, এদের দেহটা কিন্তু আইস দ্বারা আবৃত। তোমরা এটা নিশ্চয়ই জানো, অধিকাংশ মাছে আইস হয়। তো এই আইসগুলোর নাম আছে, যেমন কর্নিকথিসের ক্ষেত্রে মনে আছে যে কর্নিকথিসের ক্ষেত্রে কি নাম বললাম? আইসকে বলো তো। কর্নিকথিসের ক্ষেত্রে আমরা বললাম হচ্ছে প্ল্যাকোয়েড আইস। আর অস্টিকথিসের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে অস্টিকথিস হচ্ছে যে আইস দ্বারা আবৃত সেটা হচ্ছে সাইক্লয়েড, গ্যানোয়েড বা টিনয়েড আইস দ্বারা আবৃত। এই আইসগুলোর নাম তোমাদেরকে কেন মনে রাখতে হবে জানো? কারণ এই আইসগুলোর নাম হচ্ছে নৈবেদিক প্রশ্ন হিসেবে আসে যে অস্টিকথিসের হচ্ছে আইসগুলোর নাম কি, বা নিচের কোনটি অস্টিকথিসের আইস, ঠিক আছে? এরকম প্রশ্ন আছে। রুই মাছের আইস কোন ধরনের, এরকম প্রশ্ন থাকে, তখন তোমাকে হচ্ছে উত্তর খুঁজে বের করাটা তোমার জন্য সহজ হবে যদি তোমার জানা থাকে। এভাবে একটা করে শ্রেণীর নাম ও উদাহরণ তোমার খুব ভালো করে মনে থাকে, তুমি অবশ্যই বৈশিষ্ট্যগুলো 3-4টা বৈশিষ্ট্য নরমালি তুমি নিজে লিখতে পারবে। অস্টিকথিসের পরে আমরা যেটা আসবো উভচর। উভচর নামটা শুনলেই আমাদের ব্যাঙের কথা মনে পড়ে, তাই না? এর মানে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এর দেখা যায় যে জীবনের যে শুরু, এটা পানিতে যেহেতু পারে ব্যাঙ, তো জীবনের শুরুটা হচ্ছে পানিতে, এবং পরিণত অবস্থায় দেখা যায় যে এরা ডাঙায় বাস করে। আবার প্রথমে হলো ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস প্রশ্বাস গ্রহণ হলো, পরবর্তীতে দেখা যায় যে এরা হচ্ছে কি করে, এরা হচ্ছে তোমার ফুসফুসের মাধ্যমে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। তো এইভাবে এরা হচ্ছে এই জন্য এদেরকে উভচর বলা হয়, কারণ এরা লাইফের অর্ধেক সময় হচ্ছে পানিতে এবং অর্ধেক সময় ডাঙায় বাস করে থাকে। এই জন্য এদেরকে উভচর বলা হয়। দুটো স্থানেই বাস করতে পারে। এদের ত্বক কেমন হয়? একটা ব্যাঙের ত্বক হয় ভেজা, হ্যাঁ, পাতলা নরম ভেজা, এবং হচ্ছে গ্রন্থিযুক্ত ত্বক। ত্বকে অসংখ্য ছোট 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 গ্রন্থি থাকে, ঠিক আছে? এখন বলো তো, ব্যাঙের যে আঙুল, এই আঙুলে কি কোনো নখ থাকে? ব্যাঙের আঙুলে কিন্তু কোনো নখ থাকে না। এটা তোমাদেরকে বুঝতে হবে। একটা ব্যাঙ তোমরা মানে দেখোনি, সরাসরি ব্যাঙ দেখোনি, এরকম মনে হয় হচ্ছে মানে কেউই নাই যে ব্যাঙ দেখেনি। আমরা ব্যাঙ অনেকে দেখতে পাই, ব্যাঙের ডাক শুনতে পাই বর্ষাকালে, ঠিক আছে? আর হচ্ছে নর্মালি ব্যাঙকে হচ্ছে খাদ্য হিসেবে অনেক দেশে গ্রহণ করা হয়। তা আমরা বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলবো যে হচ্ছে এরা আইসবিহীন, দেহে কোনো আইস নেই, এরা শীতল রক্তের প্রাণী। এটা একটা অনন্য বৈশিষ্ট্য, যেটা শীতল রক্তের প্রাণী। এদের রক্তটা হচ্ছে উষ্ণ নয়। আমাদের রক্ত যেমন উষ্ণ, পাখির রক্ত যেমন উষ্ণ, তেমনি এদের রক্তটা উষ্ণ নয়, এরা শীতল রক্তের প্রাণী। আর হচ্ছে এরা পানিতে ডিম পারে, ঠিক আছে? এবং হচ্ছে এদের মানে যে ছোটবেলার যে অবস্থা, এটাকে মানে এদের হচ্ছে ব্যাঙাচি দশা দেখা যায়, ঠিক আছে? আর এর উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? উদাহরণ হিসেবে বলতে পারি ব্যাঙ, ব্যাঙ, ঠিক আছে? তো এবার আমরা যেটা করবো সেটার নাম হচ্ছে সরীসৃপ। সরীসৃপ, সরীসৃপের একটা সরীসৃপকে আমরা প্রায় প্রতিদিনই দেখি, সেটা কি বলতো? কোন সরীসৃপটাকে আমাদের বাসায় দেখা যায়? টিকটিকি। টিকটিকি। তো এদের দেহটা কিন্তু ব্যাঙের মতো অর্থাৎ উভচরের মতো ভেজা, নরম, পাতলা নয়। এদের ত্বকটা হচ্ছে শুষ্ক, খসখসে, ঠিক আছে? কিন্তু এদের গ্রন্থিবিহীন, অর্থাৎ যে উভচরে যে গ্রন্থি ছিল এরকম গ্রন্থি আবার এদের নেই, এরা গ্রন্থিবিহীন। কিন্তু এদের স্কিনটা হচ্ছে শুষ্ক হয় এবং খসখসে হয়, আইসযুক্ত হতে পারে। যেমন হচ্ছে অনেক প্রাণী আছে সরীসৃপের মধ্যে যেটা দেহে আইস থাকে, যেমন সাপ। সাপকে দেখে মনে হয় যে সাপ মনে হয় স্মুথ একটা হচ্ছে স্কিন আছে, শুধুমাত্র তা না, সাপের স্কিনের উপরে কিন্তু এর আইস থাকে। এদের 4টি করে মানে 4 হাত পায়ে এদের দেখা যায় যে 5টি করে কি আছে? নখযুক্ত আঙুল বিদ্যমান, অর্থাৎ এদের আঙুলে কি থাকে? নখ থাকে, ঠিক আছে? এরা ডিম দেয়। আর হচ্ছে সরীসৃপরা যেটা অনন্য বৈশিষ্ট্য, যে এরা কি করে? এরা বুকে ভর দিয়ে চলে। সকল সরীসৃপ কি করে? বুকে ভর দিয়ে চলে। মানে নিশ্চয়ই তোমরা দেখেছো টিকটিকি বুকে ভর দিয়ে চলে, সাপ বুকে ভর দিয়ে চলে, কেঁচো কিন্তু বুকে ভর দিয়ে চলে। কিন্তু কেঁচো অবশ্যই সরীসৃপ নয়, কারণ কেঁচো হচ্ছে কি প্রাণী? অমেরুদণ্ডী প্রাণী। এই জন্য এটাকে আমরা সরীসৃপ বলবো না। এর উদাহরণ তাহলে কি
পারি সরীসৃপের উদাহরণ, সরীসৃপের আমরা উদাহরণ বলতে পারি সাপ। ঠিক আছে, এটার উদাহরণ আমরা বললাম সাপ। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে পক্ষীকুল। পাখি মনে হয় আল্লাহ তাআলার মানে অন্যতম একটা সৃষ্টি হচ্ছে পাখি, তাই না? কত ভ্যারাইটির পাখি হয়, কত সুন্দর তাদের রং, কত সুন্দর তাদের মানে চেহারা। পাখি মানে এত ভালো লাগে দেখতে, এবং এই পৃথিবীতে এত প্রজাতির পাখি আছে মানে কল্পনাও করা যায় না। আমাদের দেশে মাশাআল্লাহ অনেক রকমের পাখি আছে, স্পেশালি আমাদের সুন্দরবনে অনেক প্রজাতির পাখি পাওয়া যায়। তো এই পাখির কথা চিন্তা করলে প্রথমে যে বৈশিষ্ট্যটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে পাখির দেহটা লোমে নয়, পাখির দেহটা হচ্ছে পালক দ্বারা আবৃত। আমাদের দেহে যেমন লোম থাকে আমরা স্তন্যপায়ী, পাখির দেহে কিন্তু লোম নেই। আমরা অনেক সময় বলি লোম, লোম না, পাখির দেহে যেটা দ্বারা আবৃত সেটা হচ্ছে পালক। হ্যাঁ, তারপরে এদের একজোড়া ডানা থাকে, একজোড়া পা থাকে এবং একটা চঞ্চু থাকে। চঞ্চু কি বুঝতে পেরেছো? চঞ্চু হচ্ছে পাখির ঠোঁট। পাখির ঠোঁটটা একটু হচ্ছে সুচারু ধরনের হয়। এর কারণ হচ্ছে যে এদেরকে বিভিন্ন সময় পাখিও বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস সম্পন্ন, যেমন কোনো কোনো পাখি শুধুমাত্র হচ্ছে শাকসবজি খেয়ে বেঁচে থাকে, তাদের ঠোঁটের গঠনটা আলাদা হয়। কোনো কোনো পাখি আবার পোকামাকড় ধরে খায়, কোনো কোনো পাখি আবার গাছ, শক্ত ধরনের গাছ ঠোকায়, যেমন কাঠঠোকরা, উডপেকার, এটা হচ্ছে গাছকে ঠোকায় ফেলতে পারে। তো এদের এজন্য ঠোঁটটা অনেক শক্ত হয়, হ্যাঁ, এটাকে চঞ্চু বলা হয়। আর এদের সামনের পা ডানায় রূপান্তরিত হয় এবং পেছনের পা একজোড়া পা থাকে। তাহলে কি বললাম যে এদের দেহটা হচ্ছে পালক দ্বারা আবৃত, এদের একজোড়া পা, একজোড়া ডানা এবং কি থাকে, এদের হচ্ছে চঞ্চু থাকে, উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। ঠিক আছে, আর এদের পাখির যেটা একটা স্পেশাল বৈশিষ্ট্য সেটা হচ্ছে এদের ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। এই বায়ুথলি পাখিকে কি করতে পারে, উঠতে হচ্ছে সহায়তা করে। এছাড়া পাখির হাড় হচ্ছে ফাঁপা হয় এবং হচ্ছে শক্ত হয়। এর হাড়টা ফাঁপা এবং শক্ত হয়, এর কারণে পাখি হচ্ছে সহজে উঠতে পারে। এখানে একটা 2 মার্কের প্রশ্ন আসে যে পাখি সহজে উঠতে পারে কেন? পাখির হচ্ছে ফুসফুসের সাথে বায়ুথলি থাকে, পাখির হাড় ফাঁপা হয়, শক্ত হয়, হালকা হয়, এই কারণে পাখি খুব সহজে উঠতে পারে। এখানে যে কোনো পাখির নাম লিখলেই হবে। আমরা আমাদের জাতীয় পাখির নাম লিখব দোয়েল। ওকে, শেষ যেটা থাকলো সেটা হচ্ছে স্তন্যপায়ী। আমরা নিজেরাও স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত। দেখো এখানে সাইক্লোস্টোমাটায় যে পেট্রোমাইজন আমরা দেখলাম, সেই পেট্রোমাইজন কিন্তু অবশ্যই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। আবার মোরতাই, হ্যাঁ, কাতলা, এই কাতলা মাছও হচ্ছে অবশ্যই মেরুদণ্ডী। ব্যাঙ, সাপ, দোয়েল সবই মেরুদণ্ডী, কিন্তু আমি হচ্ছে স্তন্যপায়ী। তো এরাও, আমি কিন্তু মেরুদণ্ডী, তো আমিও মেরুদণ্ডী, এরাও সবাই মেরুদণ্ডী, কিন্তু পার্থক্য তো অবশ্যই আছে, তাই না? বৈশিষ্ট্যের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে অবশ্যই আছে, আলাদা আলাদা পার্থক্য রয়েছে যেগুলো আমরা হচ্ছে জানবো। তো যেমন ধরো যে স্তন্যপায়ী সারা দেহ কি হয়, লোমে আবৃত হয়। পাখির ক্ষেত্রে যেমন বললাম যে পালক দ্বারা আবৃত, কিন্তু স্তন্যপায়ীর ক্ষেত্রে কি বলবো, স্তন্যপায়ী হচ্ছে লোম দ্বারা হচ্ছে আবৃত। আর স্তন্যপায়ী প্রাণীরা সর্বদা সন্তান প্রসব করে। এখানে আমরা অন্য যতগুলো প্রাণী দেখলাম, এরা এখানে সবগুলোই দেখা যাচ্ছে ডিম দেয়, কিন্তু স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে কি হয়, স্তন্যপায়ী প্রাণী হচ্ছে সন্তান প্রসব করে এবং সন্তান মায়ের দুধ খেয়ে বড় হয়। এদের চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। আর হচ্ছে এদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা আমরা সবাই জানি। তো হচ্ছে এগুলো হচ্ছে নরমালি বৈশিষ্ট্য। এর উদাহরণ হিসেবে আমরা কি দিব? উদাহরণ হিসেবে অবশ্যই আমরা মানুষ দিব। এছাড়া গরু, ছাগল এরাও হচ্ছে স্তন্যপায়ী। তো এই গেল আমাদের ভার্টিব্রাটার 7টা শ্রেণী এবং তার উদাহরণ এবং বৈশিষ্ট্য। আমরা যদি এক নজরে দেখতে চাই যে আমরা আসলে কেমন দেখলাম, তাহলে আমরা সহজে বলতে পারি যে আমাদের ভার্টিব্রাটার শ্রেণী 7টি। এর প্রথম শ্রেণীটি হচ্ছে সাইক্লোস্টোমাটা, যেটার প্রাণীটার দেহ হচ্ছে লম্বাটে হয়, ঠিক আছে, মুখটা হচ্ছে গোলাকার হয়। এটা একদম এক্সেপশনাল একটা বৈশিষ্ট্য যে মাছের মতো না, মুখটা কেমন হবে, মুখটা হবে গোলাকার, জলের হচ্ছে জলবিহীন, জল থাকে না, এবং হচ্ছে আঁশও থাকে। এরপরে আসে কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস প্ল্যাকয়েডাইস দ্বারা আবৃত, কোনো কাণ্ড থাকে না, 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে, ঠিক আছে। দেহের কঙ্কাল হচ্ছে তরুণাস্থিময়, এগুলো আমরা দেখলাম, উদাহরণ হচ্ছে হাঙর। অস্টিকথিসের ক্ষেত্রে দেহে বিভিন্ন ধরনের মিঠা পানির মাছ অর্থাৎ স্বাদু পানির মাছ, দেহে বিভিন্ন ধরনের আইস থাকে, যেমন সাইক্লয়েড, গ্যানোয়েড, পাটিনয়েড। তারপর এদের কাণ্ড থাকে, ঠিক আছে, মাথার 2 পাশে 4 জোড়া হলো ফুলকা থাকে, ফুলকা কাণ্ড দ্বারা ঢাকা থাকে, এগুলো দেখলাম। তারপরে উভচর ব্যাঙ অর্ধেক সময় পানিতে এবং অর্ধেক সময় ডাঙায় থাকে। ত্বক ভেজা হয়, পাতলা হয়, গ্রন্থিযুক্ত হয়, এবং হচ্ছে এদের কি হয়, এদের দেখা যায় যে এদের হচ্ছে পানিতে এরা ডিম পাড়ে এবং ব্যাঙের দশা দেখা যায়। এরপরে সরীসৃপ, এদের হচ্ছে দেহত্বক শুষ্ক, খসখসে
পালক দ্বারা আবৃত, চঞ্চু থাকে, ডানা থাকে, একজোড়া পা থাকে। তারপরে হচ্ছে হৃৎপিণ্ড হচ্ছে বায়ুথলির সাথে হচ্ছে ফুসফুসের সাথে হলো বায়ুথলি থাকে। তারপরে আমরা বললাম যে হচ্ছে এদের হাড় হচ্ছে শক্ত এবং ফাঁপা হয়। আর স্তন্যপায়ীর ক্ষেত্রে যেটা আপনি চোয়ালে বিভিন্ন ধরনের দাগ থাকে, লোম দ্বারা আবৃত থাকে। হচ্ছে প্রাণী, এই ধরনের প্রাণীরা সন্তান প্রসব করে, সন্তান মাতৃদুগ্ধ পান করে বড় হয়। ঠিক আছে, হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই ছিল আমাদের আজকের পাঠ, খুব সহজ। যেভাবে লিখতে বললাম সেভাবে যদি লিখো, অর্থাৎ প্রথমে ভার্টিব্রেটা উপপর্ব, এই উপপর্বে সকল প্রাণী মেরুদণ্ডী বলা হয় এবং এদের নাম লিখে, শ্রেণীর নাম লিখে পাশে শুধু উদাহরণ লিখো, তুমি দেখবা বৈশিষ্ট্যগুলো একাই লিখতে পারছো। তবে তার আগে পড়াটা জরুরি, অবশ্যই ভালো করে সবাই পড়ে নেবে। আমি মানে আশা করছি যে তোমরা সবাই অ্যাসাইনমেন্ট খুব ভালো করে সবাই সম্পূর্ণ করছো। প্রথম অ্যাসাইনমেন্ট অলরেডি সবাই জমা দিয়েছো, দ্বিতীয় অ্যাসাইনমেন্টও আমি চাই খুব ভালো করে সবাই পড়া। অ্যাসাইনমেন্টের উপরে যেহেতু তোমাদের মূল্যায়ন হচ্ছে, এবং অবশ্যই পড়াটা খুব সুন্দর করে পড়ে শেষ করে তারপরে তুমি কোনো বই বা গাইডের হেল্প ছাড়াই তোমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবে। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।